My dear viewers, Assalamu alaikum. I hope everyone is healthy and well and welcome to another video. ইতিমধ্যেই বাংলাদেশ যে বিষয়টি টক অব দ্য টাউনে রয়েছে যে গণহত্যাজনিত অপরাধে অভিযুক্ত করে অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতিপূর্বেও বাংলাদেশে এই বিষয়টি নিয়ে মামলা হয়েছে এবং অনেককেই কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যেহেতু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের যে ব্যবস্থাটি সেটি অন্যান্য আইনের বিচারের ব্যবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই অনেকেরই এ ব্যাপারে আগ্রহ রয়েছে। তাই টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কিভাবে করা হয় বা কিভাবে করা হবে, সম্পূর্ণ এই প্রক্রিয়াটি আমি আইন থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। সম্পূর্ণ এই শিক্ষণীয় ইনফরমেটিভ ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনের যে মূল উদ্দেশ্য সেটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সকল অপরাধের বিচার করা হয়, এই যে অপরাধগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীন বিচারযোগ্য সেগুলো কি জামিনযোগ্য কি না, অর্থাৎ যারা এই অপরাধে অভিযুক্ত হবে তারা জামিন পাবে কি না, যাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা যাবে, অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়, তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কে বিচার করে বা বিচারক কারা হন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একসঙ্গে কতজনের বিচার করা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতাসমূহ কী কী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কে বিশেষ সুবিধা পেয়ে থাকে, এইখানে কিন্তু একজন বিশেষ সুবিধা পেয়ে থাকে। অর্থাৎ এই ব্যাপারটি হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কাউকেই কিন্তু ক্ষমা করে দিতে পারে বা মাফ করে দিতে পারে, এই বিষয়টি সাধারণ আইনের ব্যতিক্রম। আমরা জানি যে রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনা করতে পারে, এই ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু ক্ষমা করে দিতে পারে অথবা মার্জনা করতে পারে দণ্ড। তারপর যে একটি বিশেষ কারণ রয়েছে, যে বিশেষ কারণের কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করে থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের যে পদ্ধতিটি কি, এটি আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। তারপর ট্রাইব্যুনালের বিচারে কি রায় হতে পারে সেটিও আমরা এই ভিডিওতে দেখব। তারপর ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল কোথায় দায়ের করতে হয়, ট্রাইব্যুনালের রায়ের বৈধতা সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে কিনা ভবিষ্যতে, সেই বিষয়টি নিয়েও আমরা কিন্তু আলোকপাত করব। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠনের যে উদ্দেশ্যটি সেটি নিয়ে আলোকপাত করা যাক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 1973-এর প্রস্তাবনায় কিন্তু এর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে যে এই আইন গণহত্যা, তারপর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধে অভিযুক্ত যারা হবে তাদেরকে অন্তরীণ রাখা, মামলা রুজু করা এবং শাস্তি প্রদান করার বিষয় নিয়ে ব্যবস্থা নেবে এই আইন। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সকল অপরাধের বিচার করা হয়ে থাকে, ধারা 3-2 এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন 1973-এর ধারা 3-2-তে বলা আছে, নিম্নবর্ণিত কর্মসমূহ বা যে কোনো কর্ম অপরাধরূপে গণ্য হয়ে ট্রাইব্যুনালের এখতিয়ারে আসিবে এবং অপরাধের জন্য ব্যক্তিগত দায় বর্তাবে। ব্যক্তিগত দায়ের অর্থ হলো, ধরেন কোনো একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে কোন ধরনের গণহত্যা চালালো বা তার নির্দেশে গণহত্যা হলো, তাহলে তার উপর কিন্তু ব্যক্তিগত দায়ও বর্তাতে পারে এই ক্ষেত্রে। তাহলে নিম্নবর্ণিত কর্মসমূহ অর্থাৎ নিচের যে কার্যগুলো রয়েছে সেগুলো যদি কেউ করে বা সেই অপরাধগুলো যদি কেউ করে, তাহলে এই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে। প্রথমত হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এখন এখানে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধগুলো কি কি, এখানে ব্যাখ্যায় বলা আছে, যদি কাউকে কেউ হত্যা করে বা ধ্বংস করে বা দাসত্ব, বিতরণ, বন্দি, অপহরণ, অন্তরীণ, নির্যাতন, ধর্ষণ বা এরকম কোনো অমানবিক কর্ম যা বেসামরিক জনগণের বিরুদ্ধে করা হয়, অথবা জাতিগত, গোত্রগত, ধর্মীয় অজুহাতে বা রাজনৈতিক কারণে কোনো নির্যাতন যদি কাউকে করা হয়, এগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। তারপর শান্তির বিরুদ্ধে যদি কেউ অপরাধ করে তাহলেও কিন্তু এই ট্রাইব্যুনালের আন্ডারে বিচারের আওতায় তাকে আনা যাবে। শান্তির বিরুদ্ধে অপরাধ হচ্ছে আন্তর্জাতিক চুক্তি ও সমঝোতা স্মারক ভঙ্গ করে আক্রমণাত্মক কোনো যুদ্ধ করা বা যুদ্ধের পরিকল্পনা করা বা কোনো প্রস্তুতি গ্রহণ করা। তারপর গণহত্যার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার কিন্তু এই আইনের অধীন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে করা যাবে।
এবং এই আইনের অধীন গণহত্যা বলতে বোঝাবে যে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে জাতীয় নৃতাত্ত্বিক গোত্রগত ধর্মীয় বা রাজনৈতিক দল ধ্বংসের উদ্দেশ্যে যদি নিম্নবর্ণিত অপরাধকেও সংগঠন করে, অর্থাৎ দলের সদস্যদেরকে যদি তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করে বা দলের সদস্যদের শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করে, ইচ্ছাকৃতভাবে দলের উপর এমন আঘাত হানে যাতে আংশিক বা সম্পূর্ণরূপে তাদের ধ্বংস সাধিত হয়, দলের অভ্যন্তরে জন্ম বৃদ্ধিরোধের অভিপ্রায় এমন কিছু আরোপিত করে, এক দল থেকে অন্য দলে বলপূর্বক শিশুদেরকে স্থানান্তর করে, তাহলে এই বিষয়গুলো হবে কিন্তু গণহত্যাজনিত অপরাধ। এরপর যে বিষয়টি রয়েছে যুদ্ধাপরাধ, অর্থাৎ যুদ্ধাপরাধের শাস্তিও কিন্তু, সাজাও কিন্তু, বিচারের নিশ্চয়তাও কিন্তু এই আইন দিয়েছে। এখানে যুদ্ধ অপরাধ বলতে বোঝাবে যে যুদ্ধরীতি ও আইন ভঙ্গ করা, যুদ্ধবন্দীদেরকে নিপীড়ন করা ইত্যাদি বিষয়। তারপর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে এই অপরাধগুলোর বিচার করা যাবে, যেমন মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার দায়ে অভিযুক্ত অপরাধ, তারপর শান্তির বিরুদ্ধে অপরাধ এবং যুদ্ধাপরাধ, এই 4 ধরনের অপরাধগুলো যারা করবে এই অপরাধগুলোর জামিন হবে কিনা, অর্থাৎ যারা অভিযুক্ত তাদের জামিন হবে কিনা। ধারা 3-এর বলা আছে এই বিষয়টি যে বর্ণিত সকল অপরাধগুলো আমলযোগ্য হইবে, অর্থাৎ কোর্ট কর্তৃক সেটা আমলযোগ্য হইবে। এই ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া কিন্তু তাদেরকে গ্রেফতার করা যাবে বা অনুমতিতে ওয়ারেন্ট নিয়ে গ্রেফতার করা যাবে। অমীমাংসাযোগ্য, এটা মীমাংসা করা যাবে না, অর্থাৎ আমরা জানি কিছু কিছু মামলা মোকদ্দমা কিন্তু মীমাংসা করা যায়, বাট এই ক্ষেত্রে এইসব অপরাধ কিন্তু কমফাউন্টেবল না, অর্থাৎ মীমাংসা করা যাবে না। তারপর এই বিষয়গুলো কিন্তু জামিন অযোগ্য, অর্থাৎ এই যে অপরাধ করবে যারা এই অপরাধগুলো তাদেরকে কিন্তু জামিন দেওয়া যাবে না, অর্থাৎ জামিন হবে না। এখন প্রশ্ন হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়, এই সংক্রান্ত বিষয়টি 3-2 ধারায় বর্ণিত যে অপরাধগুলো রয়েছে, মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ, এই বিষয়গুলোর অপরাধে অভিযুক্ত যে কোনো ব্যক্তিকে মামলায় দায়ী করা যাবে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনী হতে পারে, নিরাপত্তা বাহিনী হতে পারে বা সহায়ক কোনো বাহিনীর সদস্যকেও কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে যদি এই আইন চালুর পূর্বে, অর্থাৎ স্বাধীনতার পরে যখন এই আইনটি করা হয়েছে 1973 সালে, 73 সালের পূর্বে যারা গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে অথবা পরে এই আইনের ধারায় বর্ণিত অপরাধ করেছে, অর্থাৎ ধরেন এই স্বাধীনতার পর 1973 সনে যখন এই আইন করেছে, এই 73 সনের পূর্বে স্বাধীনতার সময় যারা অপরাধ করেছে এবং পরে যারা অপরাধ করেছে, অর্থাৎ এখন থেকে বা এখন যারা অপরাধ সংগঠন করেছে বা অপরাধ সংগঠন ভবিষ্যতে করবে তাদেরও বিচার কিন্তু এই আইনের অধীন করা যাবে। এখন যে প্রশ্নটি সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কে বিচার করেন বা বিচারক কারা হন। ধারা 6 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, যেটি 1973-এর আইন, সেটিতে বলা হয়েছে যে নিম্নে 2 জন জজ নিয়ে একটা ট্রাইব্যুনাল গঠিত হবে এবং সরকার কিন্তু চাইলে 1-এর অধিক ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে পারবে। এক্ষেত্রে প্রত্যেকটা ট্রাইব্যুনালে 2 জন করে কমপক্ষে বিচারক থাকবেন এবং অনধিক 4 জন সদস্য থাকবেন, মানে 4 জনের বেশি নয় কিন্তু 2 জনের কম নয়। ঢাকাতে এই ট্রাইব্যুনালটি স্থায়ী হবে, অর্থাৎ ঢাকাতেই শুধু এই ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা যাবে, অন্য কোনো জেলাতে আদালতে এই ট্রাইব্যুনালে বিচার কিন্তু হবে না। জজ বা জজ হওয়ার উপযুক্ত, অর্থাৎ কোনো ব্যক্তি জজ বা জজ হওয়ার উপযুক্ত অথবা বাংলাদেশের সুপ্রিম কোর্টে তিনি জজ ছিলেন, অর্থাৎ ধরেন রিটায়ার প্রাপ্ত কোনো জাজও কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য পদে নিয়োগদানের যোগ্য হইবেন। এক্ষেত্রে ট্রাইব্যুনালের যিনি চেয়ারম্যান হবেন তিনি হবেন হচ্ছে প্রধান, অর্থাৎ এনহেড সদস্য যদি এখানে 2 জন করা হয় তাহলে 1 জন হবে ট্রাইব্যুনালের প্রধান বা চেয়ারম্যানটা সরকার নির্ধারণ করে দিবে। এবার আসি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে যে ট্রাইব্যুনালে একসঙ্গে কতজনের বিচার করা যাবে, অর্থাৎ ধরেন কোনো গণহত্যাজনিত অপরাধে বা মানবতা বিরোধী অপরাধে একসঙ্গে 100 জন অভিযুক্ত হলো অথবা 70 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, 50 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো, এই ক্ষেত্রে বিধান কি হবে। বলা হয়েছে যে বিধি 36-এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস কার্যপ্রণালী বিধিমালা 2010, অর্থাৎ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি করা হচ্ছে 1973 সনে, কিন্তু এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি কিভাবে কাজ করে এই যুদ্ধ অপরাধীদের বিচার নিশ্চিত করবে সেই সংক্রান্ত একটি বিধিমালা হয়েছে
10 সনে এই বিধিমালার 36 নম্বর বিধি অনুযায়ী বলা হয়েছে যে একই সময়ে সংঘটিত কোনো অপরাধ যদি করে থাকে এই আইনের অধীন, তাহলে একাধিক ব্যক্তি যদি এক্ষেত্রে অভিযুক্ত হয় বা ওইরূপ অপরাধ সংগঠনে প্ররোচনা দানকারী অভিযুক্ত ব্যক্তি বা উদ্যোগ গ্রহণকারী ব্যক্তিগণ বা একাধিক অভিযোগে অভিযুক্ত ব্যক্তিগণের বিরুদ্ধে প্রত্যেক অভিযোগের জন্য চার্জ গঠনের মাধ্যমে এক ও অভিন্ন বিচার কার্য অনুষ্ঠিত হবে। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি আপনাকে, বিচার করার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি 100 হোক বা 200 হোক বা 300 হোক, দিস নট ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে তারা একই সাথে একই ধরনের অপরাধ করেছে কিনা। যদি করে থাকে তাহলে তাদেরকে এক ও অভিন্ন বিচার করা যাবে, অর্থাৎ তাদেরকে একসাথে ট্রায়াল করা যাবে। এবার আমরা যদি বিষয়টি দেখি, এই ট্রাইব্যুনাল অপরাধের বিচার করতে যে কী ক্ষমতা প্রয়োগ করে থাকবে, অর্থাৎ ধারা 3-2 বর্ণিত সকল অপরাধের বিচার প্রথমত তারা করতে পারবে, আমরা এটা পূর্বেও বলেছি। তারপর এই সংক্রান্ত যারা সাক্ষী থাকবে, অর্থাৎ মামলায় যারা সাক্ষী দেওয়া হবে, এই সাক্ষীদেরকে যে কোনো সময় তলব করতে পারবে এই আদালত। তারপর এই আদালতের ক্ষমতা থাকবে সাক্ষী সহ যে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য, যদি হাজির না হয় তাহলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা বা আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে। তারপর হাজতে প্রেরণ করার নির্দেশ দানের আদেশ দেওয়ার ক্ষমতা তাদের থাকবে। তারপর এই ট্রাইব্যুনালের সাক্ষীদেরকে শপথ নেওয়ার ক্ষমতা থাকবে। তারপর দলিলপত্র সাক্ষ্য কত আলামত হাজির করার নির্দেশ দেন, অর্থাৎ দলিলপত্র সাক্ষ্যগত হবে, সাক্ষ্যগত আলামত হাজির করার জন্য নির্দেশ প্রদান কিন্তু করতে পারবে এই কোর্ট। সাক্ষ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে প্রশ্ন করতে পারবে, অভিযুক্তকে যে কোনো সময় কিন্তু প্রশ্ন করতে পারবে, অর্থাৎ যে আসামি হবে তাকে যে কোনো সময় প্রশ্ন করতে পারবে এই অপরাধ ট্রাইব্যুনাল। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে যে একটি ইন্টারেস্টিং বিষয়, সেটি হচ্ছে যেটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা বলে কিন্তু যে কাউকে বিশেষ একটি সুবিধা এই কোর্ট দিতে পারে, যেমন বিচারের যে কোনো পর্যায়ে এটি কিন্তু যে কোনো ব্যক্তিকে আইনের 3 নং ধারায় উল্লিখিত যে অপরাধগুলো আমরা বলেছি 4 প্রকারের অপরাধের বিচার করতে পারে। এই অপরাধের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত এরকম ব্যক্তিকে কিন্তু তারা বলতে পারে ট্রাইব্যুনাল যে তোমার কাছে যে ঘটনা জানা আছে এগুলো সত্যভাবে প্রকাশ করো, যদি স্বীকার করো এবং এদের সাথে কারা কারা জড়িত তাদের নাম বলো, এরকম কথা বলে, অর্থাৎ তার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার শর্তে বা সত্য ঘটনা প্রকাশের শর্তে, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম নেই, বিচারের স্বার্থে একজনের জবানবন্দি দিয়ে যদি আরও 50 জন আসামিকে ধরা যায়, তাহলে সেই শর্তে সেই যদি এগুলো প্রকাশ করে বা অপরাধের মূল কে প্ররোচনাকারী ছিল বা প্ররোচনাকারী বা অপরাধের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে যদি সে তথ্য প্রকাশ করে, তাহলে সাক্ষী বা প্রমাণ প্রাপ্তির উদ্দেশ্যে কিন্তু এই ট্রাইব্যুনাল ওই ব্যক্তিকে মাফ করে দিতে পারে, অর্থাৎ তার যে দণ্ড হবে সেটি সেই শর্তে তাকে মাফ করে দিতে পারে। এই একটি সুযোগ বা এরকম একটি বিধান কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছে। প্রিয় সুধী, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু দ্রুততম সময়ে মামলার নিষ্পত্তি হয়, অর্থাৎ বিচার কার্য নিষ্পত্তি হয়। এর যে মেইন কারণ সেটি হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু আইনে বিচারের যে কার্যক্রম, সেই বিচার কার্যক্রমে ফৌজদারি কার্যবিধি আইন 1898 এবং সাক্ষ্য আইন 1872-এর যে বিধান রয়েছে সেই বিধানাবলী প্রযোজ্য হবে না। এই কারণে মামলা কিন্তু দ্রুত নিষ্পত্তি হয়। এখন কথা হচ্ছে ফৌজদারি কার্যবিধির বিধান এবং সাক্ষ্য আইন 1872-এর যে বিধান, এই বিধানে কি রয়েছে আমি যদি একটু সংক্ষিপ্তভাবে বলি, তাহলে ফৌজদারি কার্যবিধিতে তদন্ত, তারপর তদন্তের সময়সীমা, তারপর সাক্ষ্য আইনের ক্ষেত্রে সাক্ষ্যের যে প্রমাণ, এই যে জটিলতা, এই যে মামলার দীর্ঘসূত্রিতা, সেই দিকে না যেয়ে এটি স্পিডি একটি রেমেডি দিয়ে থাকে। তাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রমের ক্ষেত্রে যে এই 2টি আইনের বিধান প্রযোজ্য হবে না, এই আইনে বলে দেওয়া আছে, তাহলে কিন্তু এই মামলা দ্রুত নিষ্পত্তি হয়। এটি হচ্ছে মেন কারণ। এবার যদি আমরা একটু আলোকপাত করি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের যে পদ্ধতি সেটি কেমন হবে, অর্থাৎ অভিযোগ দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত বিচারে কী রায় আসতে পারে, এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আলোচনা হবে। বিষয়টি হচ্ছে প্রথমত হচ্ছে তদন্তকারী সংস্থার নিকট মামলা দায়েরের অভিযোগ বা আবেদনপত্র দাখিল করতে হয়। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের মধ্যে কিন্তু তদন্তকারী সংস্থার কথা বলা হয়েছে, অর্থাৎ এইটা সাধারণ আইনের যে মামলা হয় বা সাধারণ অন্যান্য মামলার মতো কিন্তু বিষয়টি না। এটি প্রথমে তদন্তে দিতে হয়, তদন্তে যদি কিছু অভিযোগ প্রমাণিত হয় বা তদন্তকারী কর্মকর্তার যদি মনে হয় এখানে অপরাধ সংঘটিত হয়েছে, তাহলেই কিন্তু এটি মামলার অভিযোগ আমলে নেওয়া হয়।
এর পূর্বে কিন্তু মামলা সরাসরি দায়ের করার কোনো সুযোগ নেই। অর্থাৎ মামলার অভিযোগ বা আবেদন সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দেশের যে কোনো আদালত থেকে ডাকযোগে বা অনলাইনে তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর নিকট লিখিতভাবে প্রেরণ করতে হয়। অর্থাৎ তদন্ত সংস্থাতে আপনি প্রথমে আবেদন বা অভিযোগটি দায়ের করতে হবে। তখন তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর নিজস্ব সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুসন্ধান অথবা তদন্ত এর আদেশ প্রদান করবে। এখানে তখন কোঅর্ডিনেটর কী করবে, ওইটা যে তথ্যটা তারা পেয়েছে, যে আবেদনটা, যে অভিযোগটা পেয়েছে সেটাকে অনুসন্ধান করার জন্য বলবে অথবা তদন্ত এর আদেশ প্রদান করবে। তখন তারা তদন্তে নেমে পড়বে। এই তদন্তকারী সংস্থার নিকট যখন অভিযোগপত্র দেওয়া হবে, এই অভিযোগপত্রে কিন্তু আবেদনকারী ও যারা সাক্ষী হবে মামলায় বা অভিযোগপত্রে এই সাক্ষীদের নাম কিন্তু লিখতে হবে। তারপর ঠিকানা, বয়স, ঘটনার সম্পূর্ণ বিবরণ লিখতে হবে, যে ঘটনাটি কোথায় ঘটেছে বা গণহত্যা কোথায় সংঘটিত হয়েছে, মানবতা বিরোধী অপরাধ কোথায় সংঘটিত হয়েছে, কিভাবে সংঘটিত হয়েছে, এর বিবরণ, স্থান, তারিখ ও সময় এগুলো উল্লেখ করে একটি অভিযোগপত্র দায়ের করতে হবে। এবং অভিযোগটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধ কিন্তু হতে হবে। অর্থাৎ এই যে 3-এর 2-এর 4টি অপরাধের মধ্যে যে কোনো একটি হতে হবে। এবার আসি আমরা মামলার দ্বিতীয় স্টেপ, অর্থাৎ তদন্তকারী সংস্থা কর্তৃক মামলার অভিযোগ বিষয়ে তারা তদন্ত করবে এবং তদন্ত শেষে তারা কি করবে সেই বিষয়গুলো নিয়ে। তারপর এই যে বিধি 3 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধি 2010 সালে যেটি প্রণীত হয়েছে সেটি অনুযায়ী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত তদন্তকারী সংস্থা মামলাটি তদন্ত করবে। অর্থাৎ যে মামলাটি তারা অভিযোগ গ্রহণ করেছে বা আবেদনপত্রটি গ্রহণ করেছে, এই তদন্তকারী সংস্থা কমপ্লেন রেজিস্টার সংরক্ষণ করবেন। অর্থাৎ যে মামলাগুলো তাদের কাছে আসবে বা অভিযোগটি আসবে, তারা এগুলো একটি রেজিস্টারে সংরক্ষণ করে লিপিবদ্ধ করে রাখবে। এতে অপরাধের প্রয়োজনীয় তথ্যাদি লিপিবদ্ধ করবে। তারপর তদন্তকারী কর্মকর্তার মনে যদি অপরাধ সংঘটিত হয়েছে মর্মে এরকম বিশ্বাস জন্মে, তাহলেই তিনি ঘটনাস্থলে যাইবেন, অপরাধ সম্পর্কিত ঘটনা ও অবস্থাদি বিষয়ে তদন্ত করিবেন এবং যদি প্রয়োজন বোধ করেন অভিযুক্তকে সাথে সাথে গ্রেফতারের জন্য পদক্ষেপ গ্রহণ করিবেন। এই ক্ষেত্রে গ্রেফতারের জন্য পদক্ষেপ বলতে বোঝাচ্ছে যে ট্রাইব্যুনালে একটা অনুমতি নিয়ে তাদেরকে গ্রেফতার করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিধি 34 অনুযায়ী গ্রেফতার করার কত ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে সরাসরি হাজির করতে হবে। বলা হচ্ছে যে গ্রেফতার করার পরে 24 ঘন্টার মধ্যে সরাসরি এই ট্রাইব্যুনালে এই উপযুক্ত আসামিকে হাজির করতে হবে অথবা অভিযুক্তকে হাজির করতে হবে। তারপর বিধি 10 অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা প্রয়োজন যদি বোধ করে তাহলে তারা তল্লাশি করতে পারে যে কোনো জায়গাতে, বা অভিযুক্ত ব্যক্তির বাসা বা যে কোনো জায়গায় তল্লাশি করতে পারে এবং 2 জন ব্যক্তির উপস্থিতিতে জব্দনামা প্রস্তুত করবে। এখানে 2 জন সাক্ষী রেখে যা যা পেল তল্লাশি করে সেগুলোর একটি জব্দনামা প্রস্তুত করবে এবং দালিলিক প্রমাণপত্র যদি জব্দ করে তাহলে সেটাও তারা করতে পারবে। বিধি 11 অনুযায়ী বলা হচ্ছে যে তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা অপরাধ বা অপরাধসমূহের তদন্তকালে সংগৃহীত যাবতীয় সাক্ষ্য ও দলিলাদি প্রমাণপত্র তদন্ত প্রতিবেদনের সাথে সংযুক্ত করিয়া চিফ প্রসিকিউটরের নিকট দাখিল করবে। এখানে আমি বলে রাখি, এখানে কয়েকজন প্রসিকিউটর সরকার নিয়োগ করবে, যাদেরকে আমরা পাবলিক প্রসিকিউটর বলে থাকি, পিপি বলে থাকি। এই তাদেরকে কিন্তু নিয়োগ করবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সরকারের পক্ষে মামলা পরিচালনা করার জন্য। এই যে প্রসিকিউটরদেরকে নিয়োগ করবে, এই প্রসিকিউটরদের মধ্যে একজনকে নিয়োগ করবে চিফ প্রসিকিউটর হিসেবে। ওই চিফ প্রসিকিউটরের নিকট তদন্তকারী সংস্থা বা তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করে এই অপরাধের আপনার তদন্তের যে প্রমাণপত্র যা যা পেয়েছে তদন্ত করে সব কিছু এই চিফ প্রসিকিউটরের নিকট তারা দাখিল করবে। তারপর প্রসিকিউটর ফর্মাল চার্জ গঠন করবে। বিধি 18 অনুযায়ী বলা হয়েছে যে অপরাধ বা অপরাধসমূহ তদন্ত সম্পর্কে প্রতিবেদন যখন এই প্রসিকিউটর পেয়ে তারপর চিফ প্রসিকিউটর বা তাহার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো প্রসিকিউটর, দেখা গেছে চিফ প্রসিকিউটর অসুস্থ বা অন্য যে কোনো কারণে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন, আরেকজনকে নিয়োগ করে দিয়ে সে একটি ফর্মাল চার্জ গঠন করাবেন এবং প্রস্তুত করে ট্রাইব্যুনালে এটা দাখিল করবেন। অর্থাৎ তদন্তকারী সংস্থা থেকে চিফ প্রসিকিউটর অথবা তার অধীনস্থ কোনো কর্মকর্তা, তারপর হচ্ছে কোন ট্রাইব্যুনাল, অর্থাৎ ট্রাইব্যুনালে কিন্তু চিফ প্রসিকিউটর বা তার অধীনস্থ কোনো কর্মকর্তা বা প্রসিকিউটর ফর্মাল চার্জ প্রস্তুত করে কিন্তু দিবেন। ফর্মাল চার্জ প্রস্তুত কিন্তু করবেন চিফ প্রসিকিউটর এই ক্ষেত্রে। এইবার হচ্ছে ট্রাইব্যুনাল কর্তৃক অপরাধের বিষয়ে আমলে গ্রহণ করা এই মামলাটি। বিধি 15 এবং বিধি 29 অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার লিখিত প্রতিবেদন
এর প্রেক্ষিতে যে প্রসিকিউটর কর্তৃক ফর্মাল চার্জ গঠন করা হবে বা যে কোনো প্রথম শ্রেণীর উক্ত ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে কিন্তু বিচার করতে পারবে, অর্থাৎ এখানে আমলে গ্রহণ করবে এবং তারা বিচার করতে পারবে। তখন এই ফর্মাল চার্জ দেখে তারা অপরাধ আমলে নিবে। এবার আমলে নেওয়ার পরে তো বিচার শুরু হবে, কিন্তু বিষয়টি হচ্ছে ট্রাইব্যুনাল যদি মামলা আমলে গ্রহণ না করে তখন কার্যপদ্ধতি কেমন হবে। বলা হচ্ছে বিধি 23 এবং বিধি 29-এর 2 উপবিধি অনুযায়ী ট্রাইব্যুনাল যদি মামলার অপরাধ আমলে গ্রহণ না করে বা এই কেসে যদি কোনো প্রাইমা ফেসি না পাওয়া যায়, এক্ষেত্রে ইংলিশে যে কথাটি রয়েছে প্রাইমা ফেসি অর্থ হচ্ছে যে মামলার অপরাধ বিষয়ে সন্দেহ বা মামলা অপরাধের প্রাথমিক সত্যতা যদি না পাওয়া যায় তবে মামলাটি খারিজ করা হবে। আবার মামলাটি যদি ট্রাইব্যুনাল আমলে গ্রহণ করে তখন প্রসেস বা ওয়ারেন্ট জারি হবে, অর্থাৎ এক্ষেত্রে অভিযুক্তকে যদি গ্রেফতার না করা হয় তাহলে উপস্থিতির জন্য তাকে ট্রাইব্যুনালে উপস্থিতির জন্য তাকে চিঠি বা সমন বা ওয়ারেন্ট উপযুক্ত বলিয়া যেটা মনে করবেন ট্রাইব্যুনাল সেটা জারি করবে, অর্থাৎ ওয়ারেন্টও জারি করতে পারে আবার সমনও জারি করতে পারে তাকে হাজির হওয়ার জন্য। এখন আরেকটি বিষয় প্রশ্ন হতে পারে যে অভিযুক্ত ব্যক্তিরা তো অনেক সময় বিদেশে পলায়ন করে বা বিদেশে পালিয়ে যায়, এই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে কি বিচার করার ক্ষমতা কোর্টের আছে কিনা। বলা হচ্ছে যে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার করার যে ক্ষমতা সেটি বিধি 32 অনুযায়ী বলছে যে উপস্থিত হতে যদি ব্যর্থ হয় অভিযুক্ত ব্যক্তি বা বিদেশে কোথাও অবস্থান করে বা ট্রাইব্যুনালের যদি এটা বিশ্বাস করার কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি পলাতক রহিয়াছে বা আত্মগোপন করিয়াছেন এবং তাহাকে গ্রেফতার করিয়া বিচারের জন্য সোপর্দ করা যাইতেছে না বা তাকে গ্রেফতার করিয়া আশুক গ্রেফতারের সম্ভাবনাও নাই, পাশাপাশি গ্রেফতার করিয়া বিচারের অধীনস্থ করা যাবে না, এই ক্ষেত্রে তার অনুপস্থিতিতে কিন্তু বিচার শুরু হইতে পারে এবং বিচার শেষও হয়ে যেতে পারে। বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বিদেশে পলায়ন করে, গণহত্যাজনিত অপরাধ করে অথবা মানবতা বিরোধী অপরাধ করে বা অন্য কোনো অপরাধ শান্তির বিরুদ্ধে বা যুদ্ধাপরাধ, তাহলে ওই ব্যক্তিকে এই ট্রাইব্যুনালের অধীন তার অনুপস্থিতিতেই বিচার কাজ করা যাবে এবং বিচার কাজ শেষও করা যাবে। বিচারের এই পর্যায়ে এসে বিধি 37 অনুযায়ী যে ব্যক্তি অভিযুক্ত তিনি কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার পর এবং হাজিরা দেওয়ার সময় ওই যে তাকে সমন করা হয়েছে বা ওয়ারেন্ট জারি করা হয়েছে সে উপস্থিত হওয়ার পরে তার নিজস্ব আইনজীবীর মাধ্যমে সে কিন্তু তার অব্যাহতির প্রার্থনা কিন্তু সে করতে পারে। এই অব্যাহতির প্রার্থনা করার পরে অভিযোগপত্রের যে দলিলাদি রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করিয়া প্রসিকিউশন ও অভিযুক্তকে শুনানির সুযোগ দিয়া পর্যাপ্তভাবে ট্রাইব্যুনালের নিকট যদি এটা মনে হয় যে অভিযুক্ত ব্যক্তি কোনো অপরাধ করিয়াছেন মর্মে এরকম পর্যাপ্ত কোনো কারণ নাই, অর্থাৎ ট্রাইব্যুনাল মনে করতেছে যে ব্যক্তি অপরাধ করেন নাই, তাহলে অভিযুক্ত ব্যক্তিকে এই পর্যায়ে এসে অব্যাহতি দিয়ে দিতে পারে তার অভিযোগ থেকে। এক্ষেত্রে আমি একটি বিষয় ক্লিয়ার করি যে অব্যাহতি আর খালাস কিন্তু দুই জিনিস। এক কথায় যদি বলতে চাই, মামলা চলাকালীন সময়ে মামলার মাঝখান থেকে কাউকে যদি মুক্তি দেওয়া হয় সেটা হচ্ছে অব্যাহতি, আর মামলার সম্পূর্ণ বিচার শেষে যখন কোনো ব্যক্তিকে মুক্ত করে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় খালাস। অর্থাৎ কোনো দোষ তার বিরুদ্ধে পাওয়া না গেলে বিচার শেষে যখন তাকে মুক্তি দেওয়া হয় তখন তাকে খালাস বলা হয়। বিচারের এ পর্যায়ে এসে বিধি 37 অনুযায়ী ট্রাইব্যুনালের নিকট যদি প্রতীয়মান হয় যে অভিযুক্ত ব্যক্তির অপরাধ করিবার পর্যাপ্ত কারণ রহিয়াছে, ওই যে পর্যাপ্ত কারণ যদি না থাকে ট্রাইব্যুনালের নিকট মনে হয় তাহলে অব্যাহতি, আর যদি কারণ আছে যদি মনে করে তাহলে ট্রাইব্যুনাল এ পর্যায়ে এসে চার্জ গঠন করবে। প্রথমে ফর্মাল চার্জ গঠন করেছিল তদন্তকারী সংস্থার রিপোর্ট অনুযায়ী চিফ প্রসিকিউটর, এবার ট্রাইব্যুনাল চার্জ গঠন করবে যেটা হচ্ছে অরিজিনাল চার্জ বিচার করার ক্ষেত্রে। ট্রাইব্যুনাল যখন চার্জ গঠন করবে, চার্জ গঠনের ক্ষেত্রে অভিযুক্তকে এটিও জিজ্ঞাসা করবেন যে অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে যে অপরাধটির জন্য সেটি তিনি স্বীকার করছেন কিনা। এবার বিধি 39 অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি যদি যে অপরাধে অভিযুক্ত হয়েছে সেটি ট্রাইব্যুনালের নিকট প্রশ্ন করার পর স্বীকার করে তাহলে তার ভাষায় সেটি লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ দোষ স্বীকার যদি সে করে নেয় ট্রাইব্যুনাল জিজ্ঞেস করার পরে, এরপর স্বীকারোক্তির ভিত্তিতে ট্রাইব্যুনাল কিন্তু তাকে সাজা দিয়ে দিতে পারে এ পর্যায়ে এসে। আর যদি স্বীকার না করে তাহলে নির্ধারিত পদ্ধতিতে
সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে কিন্তু তাকে বিচার শেষে সাজা দিতে হবে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে ইলেকট্রনিক সাক্ষ্য কিন্তু তারা নিতে পারে। এটি যদি একটু বুঝিয়ে বলি, বিধি 44 অনুযায়ী বলছে মৌখিক, দালিলিক। এখানে ইলেকট্রনিক সাক্ষ্যগুলো হচ্ছে এই যে ফিল্ম, ম্যাগাজিন, ট্যাপ রেকর্ডিং, এগুলো কিন্তু পূর্বে জুডিশিয়াল নোটিশ হিসেবে বা জুডিশিয়ারিতে এগুলোকে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা হিসেবে ধরা হতো না, কিন্তু বর্তমানে সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ফিল্ম, ট্যাপ রেকর্ডিং এগুলো কিন্তু সাক্ষ্য হিসেবে ধরা হয়। এই জন্য বলা হচ্ছে যে এই 2010 সালেই বলা হয়েছে যে সাক্ষ্য আছে এই বিধি 44-এ যে সাক্ষ্য যেগুলো আছে অন্যান্য সাক্ষ্য অর্থাৎ ফিল্ম, ম্যাগাজিন, ট্যাপ রেকর্ডিং সহ ইলেকট্রনিক যে সাক্ষ্যগুলো আছে সেগুলো কিন্তু ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে এবং সেগুলো বিচার বিশ্লেষণ করিয়া কিন্তু বিচার করা যাবে। অর্থাৎ ধরেন গণহত্যাজনিত অপরাধ যদি কেউ ভিডিও করে থাকে বা এরকম যদি কোনো ভিডিও ফুটেজ থাকে তাহলে কিন্তু এটা আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে যে অপরাধটি এইভাবে সংঘটিত হয়েছে। বা যদি এরকম কোনো কল রেকর্ড থাকে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কল রেকর্ডের মাধ্যমে অধস্তন কর্মচারীরা কাউকে হত্যা করেছে বা কোনো গোষ্ঠীকে হত্যা করেছে, গণহত্যাজনিত অপরাধ করেছে, এই কল রেকর্ডের মাধ্যমে কিন্তু উভয়কেই এক্ষেত্রে সাজা দেওয়া যাবে এক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এইবার যদি আমরা এই বিষয়টিতে আসি যে ট্রাইব্যুনালের বিচারে রায়টি কী হতে পারে বা কী রায় হতে পারে বা আইনে কী রায়ের কথা বলা আছে বা কী অপরাধের জন্য কী সাজার কথা বলা আছে, বলা হচ্ছে যে ধারা 20-এ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর যে আইনটি রয়েছে সেটির ধারা 20-এ বলা হয়েছে যে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে তার অপরাধের গুরুত্ব অনুযায়ী অর্থাৎ সে কতটুকু অপরাধ করেছে, কতটুকুর সাথে সে জড়িত ছিল এবং কতটুকু কার্যের সাথে সে জড়িত থেকে বা কী করেছে সেগুলো বিচার বিশ্লেষণ করে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারে অথবা অন্য যে কোনো প্রকার দণ্ড কিন্তু দিতে পারে। এটা কিন্তু কোনো নির্দিষ্ট নাই, মৃত্যুদণ্ড অথবা মৃত্যুদণ্ড এর নিচে যে কোনো কারাদণ্ড ট্রাইব্যুনাল দিতে পারে। এই আইনে অভিযুক্ত ব্যক্তির দণ্ড কার্যকর করার ক্ষেত্রে সরকারের নির্দেশ মানতে হবে, অর্থাৎ সরকার যেভাবে ইচ্ছা এই দণ্ড কিন্তু কার্যকর করতে পারবে। অর্থাৎ বিষয়টি যদি আমি একটু সহজ করে দেই তাহলে যে অভিযুক্ত ব্যক্তিকে যদি ধরেন মৃত্যুদণ্ডের অপরাধে দোষী করার বা মৃত্যুদণ্ড তাকে দেওয়া হয়, এই মৃত্যুদণ্ড দেওয়ার পরে সরকার যদি চায় যে আগামী 10 দিনের মধ্যে আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করব, ইটস পসিবল। আবার সরকার যদি চায় যে না আমরা আগামী 1 বছর পরে তাকে মৃত্যুদণ্ড দিব বা মৃত্যুদণ্ড তার কার্যকর করব, তাহলে কিন্তু এটাই সঠিক। অর্থাৎ সরকার যেভাবে চাইবে তাদের দণ্ড কিন্তু সরকার এভাবেই কার্যকর করতে পারবে। তারপর রায়ের পরবর্তী বিষয়টি হচ্ছে যে আপিল দায়ের, অর্থাৎ একজন অভিযুক্তের বিরুদ্ধে রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এটি কিন্তু আপিল করা যাবে। ধারা 21 অনুযায়ী বলা হচ্ছে যে আসামিপক্ষ যদি মৃত্যুদণ্ড বা অন্য কোনো দণ্ডাদেশ তার হয় বা যে কোনো ধরেন 5 বছর, 10 বছর বা 12 বছরের জন্য দণ্ডাদেশ হয়, তাহলে এই যে দণ্ডাদেশের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়টাকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল দায়ের করতে পারবে। অর্থাৎ হাইকোর্ট ডিভিশন এবং অ্যাপিলেট ডিভিশন আমরা জানি যে উচ্চ আদালত, এই উচ্চ আদালতের অ্যাপিলেট ডিভিশনে তা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশের বিরুদ্ধে রায়কে চ্যালেঞ্জ করিয়া তারা আপিল দায়ের করতে পারবে। এখানে লক্ষণীয় যে আপিল যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তি না হবে এবং আপিলের পরে কিন্তু আরেকটি সুযোগ রয়েছে যে রাষ্ট্রপতির নিকট ক্ষমা প্রার্থনা করার। এই ক্ষমা প্রার্থনা যতদিন না হচ্ছে, ততদিন ফাইনালাইজ না হচ্ছে, ততদিন কিন্তু তার এই ধরেন মৃত্যুদণ্ড হলে কিন্তু রাষ্ট্রপতির নিকট প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করার একটি সুযোগ থাকে। যতক্ষণ না পর্যন্ত এটি শেষ ধাপ সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কোনো সুযোগ থাকবে না। আবার যে বিষয়টি রয়েছে এখন দণ্ড হওয়ার ক্ষেত্রে অর্থাৎ মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো দণ্ড হয়েছে, এই কারণে আপিল বিভাগে কিন্তু আপিল দায়ের করেছে অভিযুক্ত ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে যে অপর পক্ষ রাষ্ট্রপক্ষও কিন্তু আপিল দায়ের করতে পারবে। অর্থাৎ রাষ্ট্রপক্ষ যদি এক্ষেত্রে দেখে যে ওই আসামিকে খালাস করে দেওয়া হয়েছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক রায় হয়েছে যে আসামির বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পাওয়া যায় নাই, তাকে খালাস দেওয়া হোক, এই খালাস আদেশের বিরুদ্ধে কিন্তু আবার আপিল বিভাগে এই রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করতে পারবে। তারপর যে লাস্ট প্রশ্নটি রয়েছে যে এই যে ট্রাইব্যুনালটি রয়েছে, ট্রাইব্যুনালের বৈধতা সম্পর্কে প্রশ্ন করা যাবে কি না। ধারা 24 অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কার্যপদ্ধতি রয়েছে এ পর্যন্ত আমি যা বিস্তৃতভাবে বর্ণনা করলাম, এই যে কার্যপদ্ধতি এবং তার এই আদেশ নির্দেশ বা রায়,
এইসব বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যতীত, অর্থাৎ এই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যতীত অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট এর বৈধতা সম্পর্কে প্রশ্ন করা যাবে না। আপনি কোনো ব্যক্তি বা কোনো কর্তৃপক্ষের নিকট কোনো আদালতে, কোনো জেলার আদালতে বা হাইকোর্ট ডিভিশনেও যেতে পারবেন না। শুধুমাত্র সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপনি এই রায় সম্পর্কে প্রশ্ন উত্থাপন করতে পারবেন, বলতে পারবেন, আপিল করতে পারবেন, তারপর আপনি রিভিউ করতে পারবেন, নানান ধরনের সুযোগ রয়েছে। কিন্তু অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট এর যে বৈধতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারের কার্যপদ্ধতি, তারপর যে বিস্তারিত যে আদেশ দিবে বা নির্দেশ দিবে বা রায় প্রকাশ করবে, এসব বিষয় নিয়ে অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষের নিকট যেতে পারবেন না, শুধুমাত্র আপিল বিভাগ ব্যতীত। প্রিয় সুধী, আমি দিদার আহমেদ চান। এই চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে এবং ভালোবাসা হয়ে যাবে। নতুন নতুন আইনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখতে থাকতে ফেসবুকের যে পেজটি রয়েছে সেটি ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ প্যাশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।